হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। গত ভিডিওতে আমরা শিখেছি যে পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক। অগ্রগামী তরঙ্গের সমীকরণ বা অগ্রগামী তরঙ্গকে আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে প্রকাশ করি সেটাই আমরা দেখব। আমরা গত অধ্যায়ে বা অষ্টম অধ্যায়ে আমরা পড়েছি পর্যাবৃত্ত গতিতে। পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কোনো একটা কণা, ধরো এই যে এখানে একটা স্প্রিং, এখানে একটা উপরে কোনো বেজের সাথে একটা স্প্রিং ঝুলানো আছে। তো ঝুলাইলে স্প্রিংটা কিন্তু এই যে একটা নির্দিষ্ট বিন্দু নিয়ে কাজ করি না আমরা পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে। এই বিন্দুটা স্প্রিংটা বারবার ওঠানামা করে ওঠানামা করে ওঠানামা করে একই জায়গায় এই একটা বিন্দু নেই, কিন্তু আমরা হিসাব করি এই একটা বিন্দু থেকেই বলি যে এক্স পরিমাণ সরণ হয়েছে এই বিন্দুটার জন্য। তাইলে তখন আমরা সমীকরণ কি লিখি? ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আর যখন আমরা যে এই আজ আমাদের এই চ্যাপ্টারে তরঙ্গ চ্যাপ্টারে যখন একটা তরঙ্গ নিয়ে আলোচনা করি, এই তরঙ্গটা কিন্তু তোমার কি হয়? তরঙ্গটা হয় হচ্ছে তোমার এইভাবে বিভিন্ন কণার সমন্বয়ে, কিন্তু বিভিন্ন অনেকগুলো কণা একসাথে আন্দোলিত হয়ে এই তরঙ্গটা তৈরি করে। এই তরঙ্গটা আন্দোলন যখন হয় তাদের একটা সাম্যাবস্থান হয় না? এই সাম্যাবস্থানটা কোন দিকে? তারা যেহেতু উপরে একবার আন্দোলিত হচ্ছে, নিচে একবার আন্দোলিত হচ্ছে, এই উপর নিচে আন্দোলিত হওয়ার কারণে মাঝ বরাবর তাদের একটা সাম্যাবস্থা থাকে। এই সাম্যাবস্থা ঘটায়। আর এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তো এখন তুমি বলতে পারো ভাই যে এখানের সমীকরণের সাথে প্রথমটুক মিল থাকলেও মাইনাস টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স এইটা কেন লিখলাম? তো আমরা গত ভিডিওতে একটা জিনিস শিখেছি, দশা পার্থক্য ল্যামডা ইকুয়াল টু টু পাই বাই দশা পার্থক্য ডেল ইকুয়াল টু টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এই পথ পার্থক্যটাকে এখানে এক্স দেওয়া হয়েছে। তে মূলত এইটা আসলে এই দশা পার্থক্য মাইনাস দিয়ে এই পর্যাবৃত্ত গতির যে সমীকরণটা আছে সেইটা থেকে এই দশা পার্থক্যটা বাদ দিলে বা দশা পার্থক্য কোন অবস্থায় আছে সেইটাকে নির্দেশ করে দিলেই আমরা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ পেয়ে যাই। কারণ কি? কারণ হচ্ছে এই অগ্রগামী তরঙ্গটা বিভিন্ন সময় বিভিন্ন বিন্দুতে আন্দোলিত হচ্ছে, তাই না? তাইলে এই আন্দোলিত হওয়ার সময় বিভিন্ন সময় যখন যাচ্ছে, এই কণাটা সামনে যখন আগাচ্ছে, অগ্রমী যেহেতু বলেছি অগ্রগামী তরঙ্গ, তার মানে কণাটা অবশ্যই সামনে যাচ্ছে। সামনে যাওয়ার সময় কতটুক পরিমাণ সামনে গেল, তাহলে এই অগ্রগামী তরঙ্গটা কতটুকু সামনে গেল সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতেছি। কারণ এখানে আমরা যে পথ পার্থক্য, এই যে এই সূত্রটা আমরা গতদিন শিখেছি না, দশা পার্থক্য ইকুয়াল টু টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। পথ পার্থক্যের মান ধরলাম আমরা এখান থেকে এই কণাটা আমাদের এক্স পরিমাণ সরণ হয়েছে। এক্স পরিমাণ সরণ যদি হয় তাইলে ডেল এক্স, প্রথমে আমাদের এই মূল বিন্দুতে এক্স এর মান ছিল জিরো, তাইলে পথ পার্থক্য কত হয়েছে? এক্স ইকুয়াল টু জিরো থেকে পথ পার্থক্য হয়েছে এক্স পর্যন্ত। তাইলে পথ পার্থক্য হবে এক্স মাইনাস জিরো ইকুয়াল টু এক্স। তাইলে এখানে যদি আমরা পথ পার্থক্যের মানটা বসাই দিলে আমরা এখান থেকে পাই টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এই যে এইটাই কিন্তু আমাদের আসলে দশা পার্থক্য। এখান থেকে একটা কণা যখন সামনে যাবে, এই কণাটা কি পরিমাণ দশার পার্থক্য হয়েছে, আদি দশা থেকে কি পরবর্তী দশার কি পরিবর্তন হয়েছে, সেটাই হচ্ছে এই দশা পার্থক্য। আর এই দশা পার্থক্যটাকেই আমরা সরল ছন্দিত কণার যে সমীকরণ আছে সেটা থেকে বিয়োগ করে লিখেছি। এটা যদি এভাবে সরল ছন্দিত কণার সমীকরণ থেকে আমরা দশা পার্থক্যটা বাদ দেই, যেটা আসে সেটাই হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তো অগ্রগামী তরঙ্গের সমীকরণ এটাকে আর একটু ভেঙে আমরা লিখতে পারি। পরের পেজে আসি, দেখো ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস টু পাই বাই ল্যামডা। এইটা আমরা একটু আগে পাইলাম সমীকরণটা পাইলেও দেখো সমীকরণটা পাইলে এখন আমরা কি করেছি? পরের লাইনে এ সাইন ঠিকই রেখেছি, ওমেগাটাকে ভাঙিয়েছি। আমরা কি জানি? ওমেগা ইকুয়াল টু টু পাই এফ না? ওমেগা ইকুয়াল টু টু পাই এফ। ওমেগার মানটা আমরা বসাইলে টু পাই এফ টি মাইনাস টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এরকমই থাকলো। এখন আমরা এই এফটার মান আবার বসিয়েছি। পরের লাইনে দেখো এই এফ এর বদলে আমরা কি যে শিখেছি? আমরা শিখেছি ভি ইকুয়াল টু এফ ল্যামডা না? তাইলে এখান থেকে এফ এর মান কি হয়? ভি বাই ল্যামডা না? সেইখান থেকে আমরা এখানে কিন্তু এফ এর মান ভি বাই ল্যামডা বসিয়েছি। ল্যামডা বসিয়ে তারপরে বাকিটুক ঠিক রেখেছি। বাকিটুক ঠিক রাখলে পরবর্তী লাইনে আমরা কি করেছি?
দেখো এখানে 2π/λ আছে না, 2π একটা নিচে ল্যামডা, এখানেও কিন্তু 2π একটা নিচে ল্যামডা আছে, এইটা কমন নিতে পারি না 2π/λ, তাই আমরা y = a sin 2π/λ, এখানে 2π/λটা কমন নিলে vt - x এই আকারে লিখলাম। এখন তোমাদের বেশিরভাগ বইয়ে এই সমীকরণটাই লেখা আছে, বেশিরভাগ বইয়ে এই সমীকরণটা লেখা আছে, এইটা দিয়েই ম্যাথ করা যায়। কিন্তু এইটা দিয়ে ম্যাথ করতে হলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় বা একটু জটিল প্রসেসে যাইতে হয়। এর জন্য আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই দুইটা লাইন, এই দুইটা লাইন থেকে ম্যাথ করা সবসময় সোজা সোজা হয়, কারণ তোমার প্রশ্নে দেওয়া সমীকরণের সাথে এই দুইটা সমীকরণ তুলনা করলে মানগুলো বের করার জন্য বেশি কষ্ট করতে হয় না। কিন্তু এটার সাথে এই আদর্শ আকৃতিতে যদি আমরা যাই তখন সমীকরণের সাথে তুলনা করতে একটু আমাদের বেগ পেতে হয়। তাহলে আমরা একটা বোর্ড বোর্ড কোশ্চেন আসা বোর্ডে আসা কোশ্চেন সমাধানের মাধ্যমে দেখি এই সূত্রগুলো কিভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা ভাই, বোর্ড কোশ্চেন করার আগে আমরা এখানে সব পরিচয়গুলো ডান পাশে লিখে রেখেছি, পরিচয়গুলো দেখি। এখানে এক্স দ্বারা বোঝানো হচ্ছে উৎস হতে কণার দূরত্ব, এর মানে বোঝাচ্ছে এই যে একটা হচ্ছে তোমার এইখানে এটা উৎস, মানে তোমাকে আমি যদি বলি এটা একটা পুকুর, এই পুকুরে ধরো আমি এখানে একটা ঢিল মেরেছি, পুকুরে ঢিল মারলে এইখান থেকে তরঙ্গটা সৃষ্টি হওয়া শুরু হবে না, এইভাবে তরঙ্গটা যাইতে থাকবে না। তো এই যেখানে ঢিলটা পড়ছে ওইটাই হচ্ছে উৎস, বা যেইখান থেকে তৈরি হচ্ছে সেই উৎস। এইখান থেকে উৎস হতে তরঙ্গের যে কণাটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি সেই কণাটার যে দূরত্ব সেটাই হচ্ছে এক্স এর পরিচয়। ওয়াই এর পরিচয় কি? তরঙ্গস্থিত কণার সাম্যাবস্থা থেকে সরণ। তার মানে দেখো একটা কণা এই যে এরকম যাচ্ছে না, এই মধ্যেটাতে সাম্যাবস্থা, তাই না? তো ওয়াই দিয়ে বোঝাচ্ছে যে এই সাম্যাবস্থা থেকে সরণ, সাম্যাবস্থা থেকে এটা কত উপরে উঠেছে অথবা কত নিচে নেমেছে, এই জিনিসগুলো ওয়াই নির্দেশ করতেছে। আর শুধু এই উঁচা আমি মধ্যে দিয়েছি, এইটা কিন্তু একাধারে বিস্তার, কারণ সর্বোচ্চ এই দেখো এই ওয়াইয়ের পরিচয় কিন্তু এইটুক না, ওয়াইয়ের পরিচয় কিন্তু এই অল্পগুলোকেও ওয়াই বলা হয়। এই অল্প যে ওয়াই অক্ষ বরাবর যেটুক হয়েছে সেগুলো ওয়াই। কিন্তু এ বিস্তার কণার বিস্তার, এ হচ্ছে তরঙ্গস্থিত কণার বিস্তার, এটা মানে কি এই যে সর্বোচ্চ কি পরিমাণ ওয়াই অক্ষ বরাবর উঠেছে সেটাই হচ্ছে তরঙ্গের বিস্তার। ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, আর ভি হচ্ছে রৈখিক বেগ। এইভাবে একটা এই তরঙ্গ যে সামনের দিকে অগ্রসর হচ্ছে এর রৈখিক বরাবর কি পরিমাণ বেগ সেটা হচ্ছে ভি। আর আরেকটা জিনিস তোমাদের একটু জানিয়ে রাখা ভালো, যে দেখো এখানে আমরা পর্যাবৃত্ত গতি যে পেয়েছি, পর্যাবৃত্ত গতির যে সমীকরণ, এখানে y = a sin ওমেগা টি, এর মানে কি বুঝতে পারতেছি আমরা এখান থেকে, যে y শুধুমাত্র এফ অফ টি মানে টি এর ফাংশন, টি এর পরিবর্তনের কারণেই কেবলমাত্র ওয়াই এর পরিবর্তন হয়। কিন্তু অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ফাংশন অফ ওয়াই, ফাংশন কিসের উপর নির্ভর করতেছে? দেখো এখানে একই সাথে চলক টিউ আছে এবং চলক এক্স বা সাম্যাবস্থা থেকে ওই কণাটা সরণের উপরেও নির্ভর করে। তার মানে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে ওয়াই এফ অফ টি এবং এক্স, আর হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে এই সমীকরণে ওয়াই এফ অফ শুধু টি মানে ফাংশন অফ টি মানে টি এর ফাংশনের উপর নির্ভর করে। তাহলে আমরা এখন পরের বোর্ড কোশ্চেনটা সলভ করে দেখি। তাইলে দেখো ভাই, তোমার বোর্ড কোশ্চেনে কি বলেছে? প্রশ্নে বলেছে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ নিম্নরূপ, যা y = 0.5 sin 800 পাই টি মাইনাস 2π/0.5 ইন্টু এক্স। অগ্রগামী তরঙ্গটির তরঙ্গ বেগ নির্ণয় করো, অর্থাৎ ভি এর মান বের করতে বলেছে। তোমাকে বের করতে বলেছে কি ভি এর মান কত। তাহলে তোমার যে কোশ্চেনটা দেওয়া আছে সেইটা লিখে আমরা y = 0.5 সাইন 800 পাই টি মাইনাস 2π/0.5x এটা রাখলাম, এবং আমরা কেবলই যে সমীকরণটা শিখলাম, এখানে আমরা দুইটা সমীকরণ শিখেছি। এইটা হচ্ছে বইয়ের মতো এই বক্স করাটা, আর আমি সাধারণত মনে রাখি প্রথমটা অথবা দ্বিতীয়টা, এই দুইটার যে কোনো একটাতে। বইয়েরটা দিয়ে করলে একটু কঠিন হবে, তাহলে আমি দুইটা দিয়েই দেখাচ্ছি, তার মধ্যে আমি আমারটা যেটা বেশি সহজ সেইটা দিয়ে আগে দেখাচ্ছি। ধরো আমি এই সমীকরণটা আগে এখান থেকে লিখে নিলাম,
তাইলে আমি যেই সমীকরণটা জানি বা মুখস্থ করেছি সেটা লিখলাম। এইটা হচ্ছে আমার জানা সমীকরণ আর এটা হচ্ছে তোমার দেওয়া সমীকরণ। এখন এইটার সাথে একটার সাথে আর একটা তুলনা করি। তুলনা করলে দেখো এর মান কত আসে। এর মান হচ্ছে তোমার এর মান কিন্তু 0.5। তারপরে লিখে দিই এর মান 0.5। ওমেগার মান কি ওমেগা। দেখো এইখানে সূত্রে ছিল আমি যেই সূত্র জানি ওমেগা টি, আর তোমার প্রশ্নের সমীকরণে দেওয়া আছে 800 পাই টি, তার মানে টি এর সাথে যেটা আছে সেটাই ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল টু 800 পাই। তারপরে তোমার কি দেওয়া আছে দেখো, আমি যে সূত্রটা জানি এক্স এর সাথে আছে এইটুক, তাইলে তোমার এক্স এর সাথে যে জিনিসটা দেওয়া আছে সেইটা সমান সমান এইটা লিখতে পারি না। তাইলে আমরা জানি 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু দেওয়া আছে 2 পাই বাই 0.5। তো এইখান থেকে আমরা দেখো দুই পাশ থেকে 2 পাই কাটা যায়, এখানে যদি উল্টায় দিই তাহলে এইখান থেকে কিন্তু আমরা পাই ল্যামডা ইকুয়াল টু 0.5। তো যেহেতু একদম এটা আদর্শ আকারে বা আমি যেভাবে করতেছি এখানে সাধারণত আদর্শ আকারেই থাকে, তাহলে এটা মিটার আকারে হবে, ল্যামডা 0.5 মিটার। আর এখানে দেখো ওমেগা ইকুয়াল টু 800 পাই, এটাকে ওমেগাকে আমরা ভাঙতে পারি না, 2 পাই এফ, এটা তো দেখলাম 2 পাই এফ, তার মানে 2 পাই এফ ইকুয়াল টু 800, এটা আমরা লিখতে পারি। এইখান থেকে আমরা ইজিলি ফ্রিকোয়েন্সি বা এফ এর মানটা বের করতে পারি না। এফ এর মান কত হয় এখান থেকে বের করলে 400 হার্জ। এইটা দেখো এফ এর মান বের করলাম। তাইলে আমার এখন কি বলছে অগ্রগামী তরঙ্গটির তরঙ্গবেগ। তরঙ্গবেগ আমরা প্রথম ভিডিওতে শিখেছি তরঙ্গবেগ ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এফ এর মান কত পাইলাম 400, আর ল্যামডার মান কত পেয়েছি 0.5 মিটার। তার মানে দুইটা গুণন করলে আমাদের তরঙ্গবেগ কত আসে, তরঙ্গবেগ আসে 200 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো পার্সোনালি আমার এই ফরম্যাটটা সমীকরণে এই ফরম্যাটটাই বেশি পছন্দ, কারণ এইখানে ভুল টুল কম যায় এবং তুলনা করা তুলনামূলকভাবে সহজ হয়। এছাড়াও বইয়ের যে ফরম্যাটটা আছে সেইটাতে যদি আমরা করতে চাই, আমরা করে দেখাই সেটা কতটা জটিল প্রসেস হয়। আমরা দেখো আগে মিশিয়ে নিই আমরা। দেখো আমরা বইয়ের কোন সূত্রটা জানি, আমরা জানি বইয়ের হচ্ছে এই সূত্রটাতে, এই সূত্রটা আমরা একটু কপি করে নিয়ে আসি এখান থেকে। দেখো বইয়ের সূত্রটা আমরা কপি করে নিয়েছি, এর সাথে যদি তুলনা করি আমরা, তুলনা করলে এর মান আসে 0.5। তারপরে দেখো এখানে কিন্তু সাইনের আগে 2 পাই বাই ল্যামডা আছে, এখানে কিন্তু কিছু নেই, এখানে আছে ভিটি, টি এর সাথে যেটা আছে সেইটা হচ্ছে ভি। কিন্তু শুধু এইটুক করলেই ভি তখনই, টি এর সামনে যেটা আছে সেটা তখনই ভি। দেখো আদর্শ আকৃতি এখানে কিন্তু শুধুমাত্র এক্স আছে, তোমার এখানে এক্স এর প্রশ্নে দেওয়া এক্স এর আগে কিন্তু কিছু একটা আছে, তার মানে এক্স এর এই সহগটাকে তোমার কত বানাইতে হবে, 1 বানাইতে হবে। এক্স এর সহগটাকে যদি আমরা 1 বানাইতে চাই তাইলে তোমার যেটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া সমীকরণটা আগে লিখি। প্রশ্নে দেওয়া সমীকরণটা যদি আমরা লিখি ওয়াই ইকুয়াল টু 0.5 সাইন 800 পাই টি মাইনাস 2 পাই বাই 0.5 ইন্টু এক্স। আমাকে এখানে শুধু এক্স রাখতে হবে, এক্স এর আগে 1 বানাইতে হবে, তার মানে এইটাকে আমার কমন নিতে হবে না। এইটাকে যদি আমি কমন নিই, কমন নেওয়া মানে এর নিচে ভাগ হয়ে যাওয়া না, কমন নিলে 0.5 সাইন 2 পাই বাই 0.5, এটা দেখো এখান থেকে দুই জায়গায় থেকেই কমন নিছে। আর আমরা কি জানি কমন নেওয়া মানে ভাগ দেওয়া, তার মানে এইখানে এসে এটা ভাগ হয়ে যাবে, পাইটি ডিভাইডেড বাই 2 পাই ডিভাইডেড বাই 0.5 মাইনাস এক্স। এইবার দেখো আদর্শ আকৃতিতে আসছে তোমার, এইটা কিন্তু এক্স এর মান, দেখো এক্স এর সহগ 1 আসছে, তার মানে আদর্শ এই যে এই সময় বইয়ের সমীকরণের সাথে মিলছে। এইবার তুমি ক্যালকুলেশন করতে পারবা। তো এক্স এর জন্য এটা নিয়ে আসছি, এইটা এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এটা কাটাকাটি করলে এইটা সূত্র সমীকরণটা আমার এরকম দাঁড়ায় ওয়াই ইকুয়াল টু 0.5 সাইন 2 পাই বাই 0.5
এইখানে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি আসে হচ্ছে 200t মাইনাস এক্স। তাই আমি দেখো প্রথমেই বললাম এই যে এই টি এর সাথে যেটা আছে সেটাই তোমার বেগ, তার মানে এই টি এর সাথে যেটা আছে সেটাই বেগ। কখন বেগ? এই যে এক্স এর সহগ যদি অন হয়, দেখো এক্স এর সহগ আমরা এখন অন করে ফেলছি না, তাইলে আমরা সূত্র অনুযায়ী এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, এই ভি এর মানটাই তো আমার জানতে চাইছে। তাহলে দেখো ভি এর মানটা এখানে কত দেওয়া আছে, ভি এর মানটা এখানে 200 না, ভি এর মানটা কিন্তু এখানে এই যে এটাই কিন্তু ভি, তাহলে ভি ইকুয়াল টু 200 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখন তোমাদের কাছে যেটা সহজ মনে হয় ভাইয়া সেটাই তোমরা করবা। আমার পার্সোনালি প্রথমটাই সহজ মনে হয়েছিল, এর জন্য আমি সবসময় পরীক্ষায় প্রথমটাই করতাম। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওগুলো কাজে লাগে এবং তোমাদের উপকারে আসে, তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারো এবং ভিডিওগুলো তোমাদের কলেজের গ্রুপে, বিভিন্ন মেসেঞ্জারের গ্রুপে শেয়ার করে দিতে পারো, যাতে তোমার বন্ধুরাও উপকৃত হয়। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে তোমাদের কি রিলেটেড ভিডিও দরকার, বা কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও, কোনটা তোমাদের বুঝতে সমস্যা হয়েছে, বা ভিডিওর কোনো জায়গায় বোঝো নাই বা বোঝানোর টেকনিকটা আরও উন্নত করা যাইতো, এই জিনিসগুলো তোমরা আমাকে কমেন্টে জানাইতে পারো। আর আমাকে উৎসাহিত করার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। ভাইয়া ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।